স্বাভাবিক হয়ে গেল, বিজেপির উপরে আমরা যে জায়গাটা খুব পরিষ্কারভাবে বলছি যে তৃণমূলের একার পক্ষে তো গোটা ভারতে জয় সম্ভব নয়। কংগ্রেস বিজেপির ন্যাশনাল পার্টি। দেবাশিস দা প্লিজ, দেবাশিস দা আসছে। কতগুলো খবরের কাগজের কাটিং জুন মাস থেকে এই জানুয়ারি মাসের 14 তারিখ ও 25 তারিখ অব্দি আমি আপনাকে দিয়ে দিতে পারি, যেখানে অধীর চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য সভা যারা নেতা আছেন তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত রাজনীতি করছে এবং বারংবার এটা বলছে যে আমরা যথার্থ, তার মানে তুমি করছো স্বীকার করে নাও, এই যাবৎকাল তোমরা করেছো, এবং বলেছেন যে আমরা এখানে জোটে আমাদের দরকার নেই, ওদের দরকার নেই জোটে। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ন্যায়যাত্রার যে জায়গাটা হচ্ছে সেই ন্যায়টা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সঙ্গে সেন্ট্রাল কংগ্রেস ন্যায় করছে কিনা। কারণ সেন্ট্রাল কংগ্রেস দেখা যাচ্ছে যে ওখানে বলছে কেউ বলে দিতে পারে, কেউ বলতে পারে, সেটাই আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কথাবার্তা চলছে। মুশকিলটা হচ্ছে এই যে দ্বিচারিতার চূড়ান্ত নিদর্শন হিসেবে কংগ্রেস কাজ করছে, এখানে অধীর চৌধুরী দিনের পর দিন বলে যাবে এবং সেই দ্বিচারিতার কনটেক্সটে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় কংগ্রেস বলছে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক খুব ভালো, কিন্তু অধীর চৌধুরীকে খোলা জায়গা দিয়ে রেখেছে। আজকেই যখন রাহুল গান্ধীকে বাজে কথা বলছে, আমাদের দল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, আমাদের দল থেকে রাহুল গান্ধীকে ওই বাজে একটা শব্দ প্রয়োগ করেছে ওই অশিক্ষিত বর্বর একটা রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই বর্বর শব্দকে, সেই অসভ্য শব্দকে আমরা প্রতিবাদ করেছি, আমাদের দলের টুইটার হ্যান্ডেল থেকেও করা হয়েছে, আমাদের মুখপাত্ররাও করছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে ব্যবস্থাপনা তার মধ্যে রয়েছে, আর বিজেপি এরকম চিৎকার চেঁচামেচি করবে, লাভ কিছু হবে না, আগের বারের থেকেও অর্ধেক আসন পাবে, আমরা প্রমাণ করে দিয়েছি কে এখন দ্বিচারিতার কথা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, যেটা কংগ্রেসের পক্ষে দ্বিচারিতার কথা বলা হচ্ছে। সত্যি সুস্মিতা দি, একটু থামুন সুস্মিতা দি, আমি আসবো। বারবার যেটা বলা হচ্ছে যে কংগ্রেস যদি এতই তাগিদ থাকে, কংগ্রেসের এতই যদি বলার থাকে জোট নিয়ে, তাহলে অধীর চৌধুরীদের আগে কেন একটু রেস্ট্রেন করা হলো না, কেন লাগাম টানা হলো না? দেখুন আজকে জয়রাম রমেশ তো এই কথা বললেন এই যে শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে, ঠিক আগের দিনই জয়রাম রমেশ কি বলেছিলেন, তখন মনে হয়েছিল কৌশল কি বদলাচ্ছে কংগ্রেস। একটু দেখি প্যাকেজ ফরম্যাটে, তারপরে আসছি আলোচনায়। একের পর এক সমঝোতার বার্তা, তারপরেও অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অনড় অবস্থান, পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে বুঝেই কৌশল বদল কংগ্রেসের। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য বার্তা। इंडिया गठबंधन राष्ट्रीय गठबंधन है, लोकसभा चुनाव के लिए है। राज्यों में मतभेद होते हैं, कंपटीशन होता है, हम लोग एक दूसरे के साथ लड़ते हैं। केरला में हम वामपंथियों के खिलाफ लड़ते हैं, पर राष्ट्रीय स्तर पर हम एक। টার্গেট বিজেপিকে হারানো, জাতীয় স্তরে জোট, কিন্তু সম্প্রতি বারবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল, অধীরের গলায় কেন হাইকমান্ডের উল্টো সুর? এই পরিস্থিতিতে নাম না করে প্রদেশ নেতৃত্বকেও বার্তা দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। मेरी व्यक्तिगत राय कुछ भी हो सकती है, पर पार्टी की क्या राय है? पार्टी की ये राय है कि इंडिया गठबंधन को हम मजबूत बनाएंगे। এই পরিস্থিতিতে রবিবার উত্তরবঙ্গে রাহুল গান্ধী, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা, পথে বিভিন্ন জায়গায় তৃণমূলের পোস্টার, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার বার্তা, কোথাও আবার পোস্টারে লেখা দিদি একাই 100। রাজ্যে ইন্ডিয়া জোট কার্যত ধাক্কা খেয়েছে। শিলিগুড়িতে রাহুল গান্ধীর কর্মসূচিতে পুলিশ অনুমতিও দেয়নি, তারপরেও রাজ্যের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাঙালি আবেগ জাগানোর চেষ্টা করেছেন। अंग्रेजों से लड़ने का जो आइडियोलॉजिकल काम था बंगाली लोगों ने किया था, रविंद्रनाथ टैगोर जी ने किया, सुभाष चंद्र बोस जी ने किया, विवेकानंद ने किया। तो आप लोगों के अंदर ये क्षमता है, इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ। তাৎপর্যপূর্ণভাবে এদিনই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেলের দিকে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন তিনি। শুনতে চান কোচবিহারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। সুস্মিতা দি, এখন এসে আপনারা বলছেন, মানে জয়রাম রমেশ বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, হ্যাঁ যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে, কিন্তু সেন্ট্রাল মানে হাইকমান্ড কি বলছে সেইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এখানেই প্রশ্ন তুলছে তৃণমূল যে আগে কেন অধীর চৌধুরীদের কথা ভাবা হয়নি। অধীর চৌধুরী, আপনি থেকে আরম্ভ করে সুমন রায় চৌধুরী থেকে আরম্ভ করে সৌম্য রায় থেকে আরম্ভ করে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কন্টিনিউয়াস বলে গেছেন, তখন তো জোটের কথা ভাবেননি। জোটের কথা ভাবিনি মানে আমরা প্রথম থেকে ওনাকে স্বাগত জানিয়ে আসছি। উনি তো নিজেই জোটে যেতে রাজি কি রাজি না ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে অয়নদা, এই তৃণমূল কংগ্রেসটা কংগ্রেসের জঠর থেকে জন্ম। এই মমতা ব্যানার্জি একটা টাইমে কংগ্রেস থেকে বিলং করতো এবং এই জন্য উনি কংগ্রেসকে কোনো সময় উনি একটা জায়গায় কিন্তু বদার করতে চায় না। তার কারণ হচ্ছে কংগ্রেস যত খর্ব হবে তৃণমূলের তত বেশি শ্রীবৃদ্ধি হবে, আর তৃণমূল যত খর্ব হবে তত কংগ্রেসের শ্রীবৃদ্ধি হবে। এটা উনি নিজেও জানেন। কংগ্রেস যত ভাঙবে তত ওনার দিকে যাবে, আর তার জন্য একটা এমএলএ জিতলেও সাগরদিঘিতে ওনাদের ভাঙিয়ে নিয়ে যেতে হয়। ওনারা কংগ্রেসের উপরে একের পর এক যে অত্যাচার, যে আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা ভোটে প্রত্যেকটা জায়গায়। এইখানেই তো সমস্যা। বাইরন বিশ্বাসকে তোমরা টিকতেই দিলে না, ওখানে বাইরন বিশ্বাসকে নিয়ে চলে এলে। বাইরন বিশ্বাস মুর্শিদাবাদের সাগরদিঘিতে অধীর চৌধুরী যথেষ্ট লড়াই করে জিতিয়েছিলেন বাইরন বিশ্বাসকে, তারপরে তোমরা ছিনিয়ে নিয়ে চলে এলে। এখানেই তো বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। না, আমি এইটার উত্তর দেবো, তার আগে কিছুক্ষণ নিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, কংগ্রেস খর্ব হলে তৃণমূল কংগ্রেস খর্ব হলে কংগ্রেসের লাভ, এটা বলছে। মানে যে খর্ব হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে তার আর কি খর্ব হওয়ার বাকি আছে? তার জন্যই তো তৃণমূল কংগ্রেস যখন খর্ব হচ্ছিল তখন বিজেপি বলছিল তৃণমূল কংগ্রেস। দাদা দিদি তোমার সময় আমি বলিনি, দিদি তুমি চিৎকারটা করে না, তারপর আমি বলি। আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি। এই যে তৃণমূল কংগ্রেস যখন ভাঙছিল, রোজ এয়ারপ্লেন এখানে আসছিল, রোড জেট প্লেন এখানে আসছিল, তখন তো বলছিল এই দেখো নিজের দল ভাঙিয়ে সেটিং করে বিজেপির দিকে পাঠিয়ে দিচ্ছে, বিজেপির লাভ হচ্ছে। মানে তৃণমূল খর্ব হয়ে তো বিজেপির লাভ হয়েছে, এতদিন প্রচার হচ্ছিল। তাহলে হঠাৎ দিদি কোথা থেকে তুলে দিল যে তৃণমূল খর্ব হলে কংগ্রেসের লাভ? ব্যাপারটা আজকের দিনে সেরকম আর নেই দিদি। তোমাকে বাস্তবতা বুঝতে হবে যে তৃণমূল যখন খর্ব হয়েছে তখন তৃণমূলের নেতাদের কিনে নিয়ে গেছে সরকার গঠন করতে ওই নোংরা বিজেপি। আর তোমাদের বাইরন বিশ্বাস যখন এসে সরকার গঠন হওয়ার পরে এসছে সরকারের সঙ্গে কাজ করতে, সরকার গঠন করতে বাইরন আসেনি। আর বাইরনকে আমরা নিইনি, মানে কিনিনি, বাইরন এসছে। যেমন বিহারে সরকার গঠন করতে নিশীথ কুমারকে নেওয়া হয়েছে, যেমন মহারাষ্ট্রে সরকার গঠন করতে একজন মানে পরিষ্কার ব্যাপার হচ্ছে এখন দেবাশিসদা সেই দিন আর নেই যে তৃণমূল থেকে কংগ্রেসে চলে যাবে, কংগ্রেসের জঠর থেকে যেহেতু তৃণমূলের জন্ম। আসলে হচ্ছে মালটা কোথায় বেশি, ক্ষমতা কার বেশি। বিজেপি প্রধান বিরোধী দল, তৃণমূল থেকে তো মানে জলের গতি জলের স্রোতের মতো আমরা দেখেছি বিজেপিতে যেতে 21-এর আগে। মানে পরিষ্কার বোঝা গেল তৃণমূল কংগ্রেস করলে ধোয়া তুলসী পাতা, আর আমরা করলে সেটা নোংরা, সেটা পাপ। মানে তৃণমূল কংগ্রেস যদি এখন মানে চুরি ডাকাতি করে সেটা বিজেপি বলেছে, সেটা বিজেপি বলেছে, আমরা বলিনি। নিশীথ প্রামাণিককে মানব পাচারকারী বিজেপি বলেছিল, শঙ্কুদেব পান্ডাকে নোংরা বলেছিল বিজেপি। সেটা আপনার কাছ থেকে শিখেছি, আমি আপনার কথাতেই বলছি। আমি একইভাবে বলছি, আরো ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছিল, সেটা বিজেপির ক্ষেত্রে বলেছিল, সেটা আমরা বিজেপি বলেছিল। তার 2020 সালের 14ই মার্চ তার 6 নম্বর মন্ত্রিদল কথাটা শেষ করি, দেবাশিসদার কথাটা শেষ করি। 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট লড়া হয়েছিল, তারপর আপনারা কি হয়েছে কাণ্ড করেছেন তো সবাই জানে। সর্বভারতীয় স্তরে কংগ্রেস আঞ্চলিক দলগুলোকে একদম পুরো বরবাদ করে দেয়। সর্বভারতীয় স্তরে কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে হারাতে পারে না। আঞ্চলিক দলগুলো কি করছে, বিহারে কি করছেন, মণিপুরে কি হয়েছে, গোয়াতে কি হয়েছে, কর্ণাটকে কি হয়েছে, প্রাদেশিক স্তরে সবাই মিলে নয়, প্লিজ সবাই মিলে নয়, একজন করে। এই ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশনের জন্যই আই ডট ইন ডট কখনোই দাঁড়াবে না, এখনো দাঁড়ায়নি, কখনো দাঁড়াবে না। কেননা
অখিল ভারতীয় স্তরে কংগ্রেস আঞ্চলিক দলগুলোকে ভেঙে দেয়, আর প্রাদেশিক স্তরে আঞ্চলিক দলরা কংগ্রেসকে ভেঙে দেয়। যেরকম শরদ পাওয়ার, কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এরা সব কংগ্রেসকে ভেঙেই তৈরি হয়েছে। আর কেজরিওয়াল কোথা থেকে তৈরি হলো? কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে হারাতে পারে না। ছত্তিশগড় আর সেই শরদ পাওয়ারকে তো আপনারা ভাঙাচ্ছেন, তার ভাগ্নেকে বলছেন যে এত কোটি টাকায় দুর্নীতিতে যুক্ত, তাকে আপনি জেল খাটাবেন, তাকে উপমুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল থেকে যাদের দুর্নীতিগ্রস্ত বলেছেন তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টি, আপনাদের ভারতীয় জনতা পার্টি নয়। ওকে ওকে দেবাশিস দা, আজকে যদি তৃণমূলের প্রতি আপনারা নমনীয় না হন, সুস্মিতা দি, আপনাদের একটা এখনো যেটা ক্ষমতা ছিল, যেটা সংগঠন ছিল মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানে বিজেপি অলরেডি থাবা বসিয়েছে। আগামী দিনে কালকে বিভিন্ন জায়গায়, ইসলামপুর, চোপড়া, বিভিন্ন জায়গায়, রায়গঞ্জ, এই সমস্ত জায়গায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তো প্রশাসনিক সভা আছেই। আপনারা অধীর চৌধুরীকে কি জিতিয়ে আনতে পারবেন এরকম করলে পরে? অধীর চৌধুরী নিজের করিশ্মায় নিজে জিতে আসবে। অধীর চৌধুরীকে নিয়ে মাথা কেন না ঘামালেই হলো। তার কারণ হচ্ছে অধীর চৌধুরীকে নিয়ে 5 লাখ থেকে 50,000-এ নেমেছিল ভোট। রাহুল গান্ধীর দরকার নেই তার মানে। ঠিক আছে, ঠিক আছে। দেবাশিস বাবু এইরকম ধরনের কথাবার্তা বলার আগে একটুখানি সমঝে বলবেন কথাবার্তা। হ্যাঁ, এখানে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, এখানে রাহুল গান্ধীকে দরকার নেই, একবারও কিন্তু বলা হয় রাহুল বাবার দরকার নেই। সুস্মিতা দি, আমার জনগণকে নিয়ে ভোট করতে চাই। আপনারা আগে কি ফলাফল বলে দিতে পারেন কেন বলুন তো? আপনাদের তো ইভিএম সেটিং আছে, তাই জন্য আপনারা আগে ফলাফল বলে দিতে পারেন। আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলান। আপনারা গণদেবতার উপরে ভরসাই রাখেন না। আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলান। পশ্চিমবাংলার মানুষ সেটাই দেখতে চাইছে যে আপনারা হাত মেলান তৃণমূল কংগ্রেসের সাথে। আরে বিহারের মানুষ দেখেছে যে যেরকম ভাবে আপনাদের সর্ববড় নেতা অমিত শাহ বলেছিল যে আমরা কোনোভাবে নিশীথ কুমারকে ধরে ফেরাবো না, নিশীথ কুমার বলেছে বিভিন্ন ভাবে আপনাদের বিরুদ্ধে, নীতিশ কুমার, তাদেরকে তো নিয়ে নিলেন, খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। দেবাশিস দা, আমি বারবার উদাহরণ দিয়েছি যে আপনারা দল ভাঙানোর জন্য ওস্তাদ, আপনারা টাকা নিয়ে বসে থাকেন। কথা বলার আছে, তারপরে আসছি আমি। আমার এক সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড হয়ে গেছে, 1 সেকেন্ড। 22 জানুয়ারি যখন অযোধ্যার রাম মন্দির হচ্ছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী পার্ক সার্কাস থেকে যে হুঙ্কার দিয়েছে, বলেছে কাফেররা মরবে, সেই দিন রাম মন্দিরের পর থেকে পরিষ্কার হয়ে গেছে পশ্চিম বাংলার সংখ্যালঘু দোষক। ও বাবা রে বাবা রে বাবা, তাহলে কি কথা বলতা? তুমি যতই যাও, তোমার ভারত মাতা আমার ভারত মাতা, ভারত মাতা তোমাকে ক্ষমা করবে না, কারণ ভারত মাতার সন্তান, ভারত মাতারই সবাই সন্তান। তোমরা যেভাবে নোংরা রাজনীতি করছো, তার ফল আর্ধেকে নেমে আসবে। লিখে রাখো, আজকের ডেটে লিখে রাখো, তৃণমূল ভাঙিয়ে ফেলেছো তো, তোমরা আর্ধেক ভোট পাবে না। আদৌ কি তোমরা ইন্ডিয়ার জন্য আগ্রহী? আদৌ তোমরা অবশ্যই ইন্ডিয়ার জন্য আগ্রহী? কংগ্রেস যেভাবে জোট গড়ার চেষ্টা করছে, তোমার কি মনে হয় জোটের ভবিষ্যৎ কিছু আছে? আর আমাদের যে পলিসি ছিল সেটাকে মান্যতা প্রথম থেকে দেওয়া হয়েছে কিনা সেটা কংগ্রেসকে জিজ্ঞেস করুন, কারণ আমরা বলেছিলাম যে যেখানে শক্তিশালী তাকে সেখান থেকে লড়াই করার জন্য দিতে হবে, এবং যেখানে কংগ্রেস 1-to-1 লড়বে সেখানে সর্বশক্তি দিয়ে কংগ্রেসকে সাহায্য করতে হবে। এই নীতিতে কংগ্রেস প্রথম থেকে বিশ্বাসী ছিল কিনা জানুন। আমরা 31শে জানুয়ারি ডিসেম্বর অব্দি সময় দিয়েছিলাম, সেই 31শে ডিসেম্বরের মধ্যে তারা আমাদের কথাগুলো, আমাদের মর্যাদা দিয়েছিল কিনা শুনুন। আমরা বলেছিলাম যে খার্গেকে দায়িত্ব দেওয়া হোক, তখন এখানে সুস্মিতা দিরা কি বলেছিল যে আসলে ভাঙানোর চেষ্টা করছে। সুস্মিতা দি নিজেই মুখে এই কথা বলেছিল যে কংগ্রেস বা অন্য কিছু ভাঙানোর চেষ্টা করছে, সেই খার্গেকেই করা হয়েছিল। কিন্তু নীতিশ কুমারের ক্ষেত্রে আমরা বলেছিলাম করা যাবে না। তাহলে কে সুবিধা করে দিচ্ছে, কে বা কারা সুবিধা করে দিচ্ছে, সেটা কিন্তু বুঝতে হবে। যারা রাজনীতি বুঝতে পারছে না, যে জোটে গিয়েছিলাম কিন্তু জোটে কোনো কাজ হচ্ছে না দেখা যাচ্ছে, আর সেই কারণে তিনি পাল্টিবাজ, তিনি ডিগবাজি খান মাঝে মধ্যে, আমরাও দেখেছি। তিনি দেখেছেন যে বিজেপি বা এনডিএ অনেকটা শক্তিশালী, সেখানে গেছেন। এখন দেখার এখানে যে আগামী দিনে সত্যি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে বৈরিতা কত দূর এগোয়।
অনেক ধন্যবাদ আপনাদেরকে। জোট হবে না তো, এরা তো সংখ্যালঘু ভোটারের জন্য কারাকারি করছে। সংখ্যালঘু ভোটার দিয়ে যেখানে সব থেকে বড় ভোট সেখানে হিমাচল প্রদেশে তোমাদের কি রেজাল্ট? ও দাদা, হিমাচল প্রদেশে তোমাদের কি রেজাল্ট হয়েছে দাদা? অন্ধ্রপ্রদেশে তোমাদের কি রেজাল্ট হয়েছে? ওখানে কত সংখ্যালঘু আছে? এইসব সংখ্যালঘু দিয়ে কথা বলে লাভ হবে না, যতই সুশ্রী দাও লাভটা কিচ্ছু হবে না। তোমরা অর্ধেক ভোট পাবে না এবার, রাজনীতির অর্ধেক ভোট পাবে না এবার, লিখে রাখো। এই উত্তাপ আরো বাড়বে, আগুন আরো জ্বলবে, রাজনীতির আগুন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।